স্বাগত জানাই বৈশাখী টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন আরআরএম গ্রুপ বিজনেস বাংলাদেশে। আরআরএম গ্রুপ বিজনেস বাংলাদেশ বিজনেসের কথা বলে, সম্ভাবনার কথা বলে। আজ আমরা কথা বলতে চাই বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির নানা দিক নিয়ে। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে ঘিরে নানা আঙ্গিকে বিশ্লেষণ করবেন এই খাত সংশ্লিষ্টরা। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথিদের সঙ্গে। স্টুডিওতে যোগ দিয়েছেন জনাব সিদ্দিকুর রহমান, প্রেসিডেন্ট বিজিএমইএ, রয়েছেন গবেষণা পরিচালক সিপিডি ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু। আপনাদের তিনজনকেই স্বাগত জানিয়ে আলোচনা শুরু করার পূর্বে চলুন দর্শক আমরা দেখে আসি গার্মেন্টস ইন্ডাস্ট্রির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে ঘিরে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র। পোশাক শিল্প তৈরি পোশাক বা আরএমজি নামে সমধিক পরিচিত। 60-এর দশকের শুরু পর্যন্ত ব্যক্তি উদ্যোগে ক্রেতাদের সরবরাহকৃত এবং তাদেরই নির্দেশিত নকশা অনুযায়ী স্থানীয় দর্জিরা পোশাক তৈরি করত। শুধুমাত্র শিশুদের জামা কাপড় এবং পুরুষদের পরিধানযোগ্য গেঞ্জি ছাড়া প্রকৃতপক্ষে 60-এর দশক পর্যন্ত তৈরি পোশাক শিল্পের অভ্যন্তরীণ বাজার ছিল না বললেই চলে। 70 দশকের শেষার্ধ থেকে মূলত একটি রপ্তানিমুখী খাত হিসেবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়ন ঘটতে থাকে। 1980 সাল পর্যন্ত কাঁচা পাট ও পাটজাত দ্রব্য মোট রপ্তানিতে 50% অবদান রেখে রপ্তানি আয়ে শীর্ষস্থান দখল করেছিল। 80-র দশকের শেষার্ধে পাট ও পাটজাত দ্রব্যের আয়কে অতিক্রম করে পোশাক শিল্প রপ্তানি আয়ে প্রথম স্থানে চলে আসে। 1999 সালে এই শিল্প খাতে সরাসরি কর্মসংস্থান হয় 1.4 মিলিয়নেরও বেশি লোকের, যার মধ্যে শতকরা প্রায় 80 জন মহিলা। তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণের সাথে সাথে বস্ত্র, সুতা, আনুষঙ্গিক উপকরণ, প্যাকেটজাতকরণের উপকরণ ইত্যাদি শিল্পেরও সম্প্রসারণ হতে থাকে। এতদ্ব্যতীত পরিবহন, ব্যাংকিং, শিপিং এবং ইন্স্যুরেন্স সেবার চাহিদাও বৃদ্ধি পেতে থাকে। এর সবটাই অতিরিক্ত কর্মসংস্থানের সৃষ্টি করে। এই ধরনের নতুন পরোক্ষ কর্মসংস্থান মূলত তৈরি পোশাক শিল্প কর্তৃক সৃষ্টি, যার সুবিধাভোগী মোট 2 কোটি শ্রমজীবী। 1981-82 সালে মোট রপ্তানি আয়ে এই খাতের অবদান ছিল মাত্র 1.1%। 2010 সালে মার্চ মাসে তৈরি পোশাক শিল্পের অবদান দাঁড়িয়েছে মোট রপ্তানি আয়ের 76%। তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণ বাংলাদেশের সমাজে উল্লেখযোগ্য পরিবর্তন সাধন করেছে। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ছাড়াও তৈরি পোশাক শিল্প 2.5 লাখ নারী শ্রমিকের জীবনযাত্রার লক্ষণীয় পরিবর্তন সাধন করেছে এবং তারা অর্থনীতিতে অবদান রাখছে। শুরুতেই এই শতভাগ রপ্তানিমুখী শিল্প সম্পূর্ণভাবেই আমদানিকৃত কাঁচামাল নির্ভর ছিল। এই নির্ভরশীলতার কারণে পরিস্থিতি ছিল খুবই নাজুক, কিন্তু সময়ের ব্যবধানে বাংলাদেশি মালিকেরা অভিজ্ঞতায় সমৃদ্ধ হয় এবং পরিস্থিতির উন্নতি হয়। দ্রুত পশ্চাৎ সংযোগ শিল্প গড়ে ওঠার কারণে এই শিল্প আগের মতো কাঁচামাল আমদানির উপর নির্ভরশীল নয়। 2010 সালের এপ্রিল মাসের পরিসংখ্যান অনুসারে ওপেন পোশাকের 50% আর নিট পোশাকের মাত্র 10% আমদানি নির্ভর ছিল। বর্তমানে বাংলাদেশে অনেক বৃহৎ বহুস্তর বিশিষ্ট পূর্ণাঙ্গ পোশাক কারখানা গড়ে উঠেছে। বিগত 25 বছরে তৈরি পোশাক শিল্প বিস্ময়কর প্রবৃদ্ধি অর্জন করেছে। 1982 সালে কারখানার সংখ্যা ছিল 47 এবং 1985 সালে 587 আর 1999 সালে 2900টিতে উন্নীত হওয়ার মধ্য দিয়ে এই শিল্পের সাফল্য স্পষ্ট হয়ে ওঠে। এই ধারাবাহিকতায় উৎপাদন ও রপ্তানি ক্ষমতার সমান তালে বৃদ্ধি পেয়ে 2009 সালে কারখানার সংখ্যা 3000-এ উপনীত হয়। বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বের 12 বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। তন্মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের স্থান ষষ্ঠ এবং ইউরোপীয় ইউনিয়ন বাজারে টি শার্ট রপ্তানিতে বাংলাদেশ 5ম স্থান দখল করে আছে। 1990-এর দশকে এই শিল্পের সম্প্রসারণ ঘটেছে বার্ষিক প্রায় 22% হারে। বাংলাদেশ এখন অনেক শক্তিশালী দেশের সাথে প্রতিযোগিতা করতে যাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তন্মধ্যে পণ্য এবং বাজার বহুমুখীকরণ, অবকাঠামোগত অসুবিধা দূরীকরণ, পণ্য সরবরাহে ক্ষমতা বৃদ্ধি,
উৎপাদন খরচ হ্রাসে কৌশল গ্রহণ এবং পশ্চাৎ সংযোগ সম্প্রসারণের মাধ্যমে মূল্য সংযোজন বৃদ্ধি, শতভাগ ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত এবং দেশের উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতায় পরিচালিত তৈরি পোশাক শিল্প আজ একটি সফল কাহিনী। তৈরি পোশাক শিল্প গুরুত্বের বিচারে এখন এমন স্তরে উপনীত হয়েছে যে দেশের অর্থনৈতিক নিরাপত্তা অনেকাংশে আজ এই শিল্পের উপর নির্ভরশীল। সকল দেশি বিদেশি ষড়যন্ত্রকে নস্যাৎ করে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় এগিয়ে যাবে বাংলাদেশের পোশাক শিল্প, এমনটাই বিশ্বাস করে দেশের সাধারণ মানুষ। এতক্ষণ বাংলাদেশের সর্বোচ্চ এই রপ্তানি খাতকে ঘিরে আমরা তথ্যচিত্রটি দেখলাম। এ পর্যায়ে আমরা শুরু করতে চাই আলোচনা। আমি আলোচনার একদম শুরুতে এই খাতের ইতিহাসটা জানতে চাই। নবাব সিদ্দিকুর রহমান, সভাপতি বিজিএমএ, কিভাবে বাংলাদেশে এই শিল্প খাতের শুরুটা হলো, যদি আপনি শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে। এই শিল্প হাঁটি হাঁটি পা পা করে শুরু হয়েছিল 80-র দশকে। $12,000 প্রথম এক্সপোর্ট হয়েছিল। $12,000 থেকে আজকে গত বছরে আমাদের এক্সপোর্ট হলো $28 বিলিয়ন। এটার পিছনে যদি সবচেয়ে বেশি কারো অবদান থাকে তাহলে সেটা হলো আমাদের দেশের যে নিরীহ শ্রমিক ভাই বোনেরা আছে তাদের, তারপরে আমাদের যে কিছু উদ্যোক্তা যারা এই বিভিন্ন চ্যালেঞ্জ আমাদের দেশে মোকাবেলা করতে হয়েছে। কারণ স্বাধীনতার পরে আমাদের অবকাঠামোগত দুর্বলতা ছিল, গ্যাস বিদ্যুতের স্বল্পতা ছিল, সব সময় বিদ্যুতের তো সাংঘাতিকভাবে আমাদের এই গত সরকারের এই বর্তমান সরকারের আগে আমাদের রেগুলার একটা প্রবলেম ছিল, গ্যাসের প্রবলেম তো ছিলই। তো সেখানে আজকে 28 বিলিয়ন রপ্তানি করতে এটার পিছনে ওই মেশিনের পিছনে যে মানুষগুলো তাদের এবং যারা উদ্যোক্তা তাদের এবং সাথে সাথে সরকারের কিছু নীতিগত সহায়তা এবং এই দেশের আপামর জনতার একটা সহযোগিতা কিন্তু সবসময় আমরা পেয়েছি। আরও কিছু অ্যাকশনস এই শিল্প খাতকে বিকাশের জন্য সহযোগিতা করে, যেগুলো গবেষকদের দৃষ্টিতে পুঙ্খানুপুঙ্খভাবে ধরা পড়ে। এই খাতকে ঘিরে বাংলাদেশের বেসরকারি অর্থনীতি গবেষণা সংস্থা সিপিডির অনেক বড় বড় কাজ আমরা দেখেছি। তো একাডেমিশিয়ানদের দৃষ্টিকোণ থেকে কিংবা অর্থনীতি গবেষক বিশ্লেষকদের দৃষ্টিকোণ থেকে এই দেশের শিল্প খাত বিকাশের জন্য আর কি কি বিষয় জড়িত ছিল, যেগুলো সিদ্দিকুর রহমান বলেছেন, আর কি কি উপাদান ছিল যার উপর দাঁড়িয়ে আজকের গার্মেন্টস শিল্প খাত একটি উদাহরণের জায়গায় এসছে? খন্দকার গোলাম হোসেন। ইনফ্যাক্ট আন্তর্জাতিক বাজারে ব্যবসা করবার জন্য যে ধরনের প্রতিযোগিতা সক্ষমতা একটি খাতের থাকার দরকার বা তার জন্য যে ধরনের অভ্যন্তরীণ ক্যাপাসিটি থাকা দরকার, সেটি কিন্তু 80-র দশকের শুরুতে সেভাবে ছিল না, যতটুকু আমরা একটু আগে জনাব সিদ্দিকুর রহমানের বক্তব্য থেকে বুঝতে পারছি। কিন্তু তারপরেও এখানে এই খাতটি কেন বিকশিত হয়েছে সেটি বিভিন্ন রকম কারণের ভিতরে, যে কারণগুলো বলেছেন তার বাইরে গুরুত্বপূর্ণ কারণ ছিল আমাদের উন্নত দেশগুলোর বাজারে যে বাজার সুবিধা দেওয়া হয়েছিল বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির জন্য, যেটিকে আমরা বলে থাকি মাল্টিফাইবার অ্যারেঞ্জমেন্ট, যেটির অধীনে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বাজারে বাংলাদেশ কোটার অধীনে রপ্তানি করবার সুযোগ পেয়েছিল, যাতে করে বাংলাদেশের জন্য একটি সুনির্দিষ্ট কোটা দেয়া ছিল যে এই পরিমাণ পণ্য বাংলাদেশ প্রতি বছর রপ্তানি করতে পারবে। এই সুবিধাটুকু নেবার জন্য অন্যান্য দেশের উদ্যোক্তারাও বাংলাদেশে অর্ডার নিয়ে এসছেন। শুরুর দিকে কিন্তু বাংলাদেশের উদ্যোক্তাদের এখন যে বিশাল পরিসরে তারা উৎপাদন করছেন সেরকম কাঠামো তাদের শুরুর দিকে ছিল না। এমনও হয়েছে যে বাইরে থেকে সমস্ত পিসগুলো আলাদা আলাদাভাবে কাটিং হয়ে আসতো, এখানে শুধুই সেলাইটি হতো। সেইখান থেকে এখন স্ট্রং একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে। সুতরাং বাজার সুবিধা শুরুর দিকে যেটি আমরা পেয়েছি এবং অব্যাহতভাবে পরবর্তী সময়ে পাওয়া গেছে, যেটি পরবর্তী সময়ে আমরা ইউরোপের বাজারে পেয়েছি, কানাডার বাজারে পেয়েছি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমরা কোটা সুবিধা পেয়েছি 2004 সাল পর্যন্ত। পরবর্তী তার তৈরি পোশাকের জন্য সেই সুবিধাটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যায়নি, কিন্তু তারপরেও আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেও রপ্তানি প্রবৃদ্ধি, যেহেতু ততদিনে আমাদের সক্ষমতা তৈরি হয়ে গিয়েছে, আমরা এটি ধরে রাখতে পেরেছি। আর ইউরোপের বাজারে, কানাডার বাজারে এবং অন্যান্য বাজারগুলোতেও তারা স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে এই সুবিধা দিয়েছে। তবে তারপরেও যেটি বলার বিষয়, সুবিধাটি কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক কোনো সুবিধা ছিল না, সুবিধাটি ছিল স্বল্পোন্নত দেশের জন্য
সুবিধা, কিন্তু তার মধ্যে থেকে বাংলাদেশই একমাত্র দেশ যে এই সুবিধাটিকে সম্পূর্ণভাবে ব্যবহার করে আজকে রপ্তানির বাজারে চীনের পরেই বাংলাদেশ তার অবস্থান নিয়ে যেতে পেরেছে। এটি এমন একটি খাত যে খাতে বাংলাদেশের প্রায় 40 লাখ কর্মী কাজ করছে, তাদের জীবিকা নির্বাহ হচ্ছে, এবং এটি এমন একটি খাত যেটি সবচেয়ে বড় অংশ নারীদেরকে কর্মসংস্থানের সুযোগ করেছে, তাদের অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ করে দিয়েছে। মোশাররফা মিশু, আপনি গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের নেতৃত্ব দেন, শ্রমিকদের নিয়ে আপনি কাজ করেন, তো এই যে এককভাবে একটি খাত অবদান রাখছে, সেটি শ্রমিকদের জীবনমান পরিবর্তনে আজকের দিন পর্যন্ত কি ভূমিকা রাখছে বলে আপনার দৃষ্টিতে আপনি দেখছেন? শ্রমিকদের জীবনমান উন্নতির ক্ষেত্রে এবং সামগ্রিকভাবে আমি বলবো যে গার্মেন্টস সেক্টর বাংলাদেশে এটা হওয়ার পরে যেটা হয়েছে যে বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থার অগ্রগতির জন্য একটা ভূমিকা রাখতে পেরেছে। আমরা দেখেছি যে এখানে কম শিক্ষিত ছেলেপুলে যারা আছেন, ছেলে মেয়েরা যারা আছেন, তারা এখানে কাজ করতে পারছেন। একদম গ্রাম থেকে উঠে এসে আমরা দেখি যে একদম আনাড়ি একটা মেয়ে তারা এখানে এসে কাজ করতে পারছেন। এটা আমাদের এখানে অন্য কোনো কর্মসংস্থানের সুযোগ আসলে ছিল না, যার জন্য এই ক্ষেত্রে কাজ করাটা তাদের জন্য আমি মনে করি যে এটা অনেক বড় একটা কাজ করেছে। পাশাপাশি এখানে কিন্তু অনেকেই বলে, যেমন নারী কর্মীরা অনেক বেশি মাত্রায় থাকার কারণে এখানে 85% তো নারী কর্মী এরা কাজ করেন। এই নারী কর্মীরা থাকার কারণে যেটা হয়েছে যে এখানে গণতন্ত্র বলেন, গণতান্ত্রিক একটা সমাজ বলেন বা অগ্রসর একটা সমাজ বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলি, তো সেগুলোর ক্ষেত্রে নারীরা, এই সমস্ত নারীরা তারা কিন্তু আগামী দিন আমি মনে করি যে একটা ভূমিকা রাখতে পারবে, কারণ তারা বেরিয়ে এসে এখানে কিন্তু বেশ কিছু শিক্ষার আলো পাচ্ছেন, তারা সচেতন হওয়ার একটা সুযোগ পাচ্ছেন। যদিও আমি মনে করি যে সেটা যতখানি আশা করা যাচ্ছিল সেই মাত্রা এখনো পর্যন্ত হয়নি, কিন্তু আমরা আশা করতে চাই, আমরা শ্রমিক সংগঠনগুলো যারা আছে, আমরা যারা কাজ করি, আমরা আসলে আশা করতে চাই যে এই সেক্টর দিনের পর দিন আসলে গার্মেন্টস শ্রমিকরাও যেন তাদের আপন করে নিতে পারে এই সেক্টরকে। এটি এমন একটি ইন্ডাস্ট্রি যেটি এককভাবে সর্বোচ্চ সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি করেছে। কম্পেয়ার টু নেইবারিং কান্ট্রিজ, বাংলাদেশ কোন অবস্থায় আছে? বাংলাদেশে যেটা বলা হয় 44 লক্ষ শ্রমিক, এবং যেটা মিশু আপা বললেন যে এটা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, তাছাড়া এই যে 44 লক্ষ শ্রমিক, নারীর ক্ষমতায়ন যে হয়েছে, এই নারীর ক্ষমতায়নের পিছনে কিন্তু এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটা বড় ভূমিকা আছে। এখন এই শ্রমিকদের কাপড় বলেন, শ্রমিকদের আপনার তারা যে কসমেটিক্স যে ইউজ করে, লোকাল যে ইন্ডাস্ট্রিগুলো হয়েছে সেটাও কিন্তু এইটা বেস করে হয়েছে। আমাদের ব্যাংক, ইন্স্যুরেন্স, পোর্টের আমরা 80% ইউজ করি, এই সব জিনিসগুলো কিন্তু টোটাল ইকোনমিটা কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ঘিরেই কিন্তু আমাদের চলছে, যার জন্য আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে এখন কিন্তু বলা হয় যে এটা কারো একার শিল্প না, এটা জাতীয় শিল্প। এবং আমরাও মনে করি যে এটা অবশ্যই জাতীয় শিল্প, এবং এটা দেশের অর্থনীতিতে বা অর্থনীতির চালিকা শক্তি বা অর্থনীতিকে বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রাখছে। তবে আমরা প্রথম দিকে ওয়াশ করার জন্য বিদেশে আমাদেরকে পাঠাতে হতো, এখানে ছিল না, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড কিছুই ছিল না। আমরা কাপড় নিয়ে আসতাম, কাপড় নিয়ে এসে কেটে মাল বানাতাম, টু কাটিং টু মেকিং, এটা আমরা করতাম শুরুতে। এখন তো আমাদের এখানে সব কিছুই, এখন আমাদের এখানে নিট কাপড়ের যেমন প্রায় 100% নিটের প্রোডাকশন এখানে লোকালি হয়, অ্যাক্সেসরিজ প্রায় 100% এখানে হয়। শুধুমাত্র ওভেন ফেব্রিকে আমরা এখনও 60 to 65% ইম্পোর্ট করে আনতে হয় চায়না, ইন্ডিয়া, বিভিন্ন দেশের থেকে। তাছাড়া কিন্তু আমাদের এখানে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজে আমরা কিন্তু এখন অনেক দূরে এগিয়ে গেছি। জাতীয় অর্থনীতিতে এই শিল্পের কন্ট্রিবিউশনকে অর্থনীতিবিদরা কিভাবে বিশ্লেষণ করেন? আজকের এই দিনে এই শিল্প খাত ব্যতি রেখে বাংলাদেশের অর্থনীতি কল্পনা করা কতটা যৌক্তিক? অর্থনীতিতে আমরা যে জিনিসটি বলে থাকি লিঙ্কেজ ইফেক্ট, যে জিনিসটি জনাব সিদ্দিক ভেঙে বললেন বা জনাব মিশুও বলেছেন, বিভিন্ন খাতের সাথে সম্পর্ক। লিঙ্কেজ ইফেক্ট কথাটি হচ্ছে যে একটি খাতের সাথে অন্য সংযোগ, কত ধরনের শিল্পের সম্পর্ক রয়েছে যেটি এর দ্বারা প্রভাবিত হয়। তো লিঙ্কেজ ইফেক্টের দিক থেকে তৈরি পোশাকের লিঙ্কেজ ইফেক্ট বাংলাদেশে সবচেয়ে বেশি।
অর্থাৎ অন্য অনেক ধরনের ইন্ডাস্ট্রিকে এটি আবাসন বলেন, ব্যাংক তো শুনেছি, এবং অন্য অনেকগুলো খাত এর মাধ্যমে প্রভাবিত হচ্ছে। ঠিক একইভাবে রিয়েল এস্টেট সেক্টরকেও এরকম বলা হয় যে এর লিঙ্কেজ ইফেক্ট অনেক অর্থনীতিতে, কিন্তু তারপরেও তৈরি পোশাকের লিঙ্কেজ ইফেক্ট অনেক বেশি আমাদের। এটি হচ্ছে একটি দিক। দ্বিতীয় দিক হলো যে বাংলাদেশের মতো একটা অনুন্নত দেশ যে স্বল্পতম সময়ে যেভাবে এগিয়ে গেছে প্রবৃদ্ধির ধারায়, সেটি কখনোই সম্ভব হতো না যদি আমরা শুধুমাত্র কৃষিখাতেই আমরা যদি আমাদের আঁকড়ে ধরে থাকতাম। সেখান থেকে কিন্তু গ্র্যাজুয়ালি এই যে শিল্প খাতে যাওয়া, এবং সৌভাগ্যবশত আমি বলবো যে 80-এর দশকে গার্মেন্টস শুরু হওয়া, এবং সেটিকে আমাদের উদ্যোক্তারা এবং শ্রমিকরা যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, তাতে এটি দারিদ্র্য বিমোচনের পরবর্তী দশকগুলোতে ব্যাপক ভূমিকা রেখেছে। এই কর্মসংস্থান এবং এর ফলে মজুরি, এবং তার মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা এবং অন্যান্য সহায়ক শিল্পগুলো গড়ে ওঠা, এবং একই সাথে বৈদেশিক মুদ্রা আনয়ন হওয়া, রিজার্ভ গড়ে ওঠা, সবই কিন্তু এই শিল্পের সাথে তার একটা সম্পর্ক রয়েছে। তবে এত ভালোর ভিতরেও যে ভালোটি বলবো যে এত ভালো না, সেটি হলো যে একটি খাতের উপরে এত নির্ভরশীলতাটি আর ভালো না। এখন প্রয়োজন হচ্ছে যে এই শিল্পের ভিতরেও যেমন আমরা এক ধরনের চাই যে এই শিল্পের ভিতরেও বহুধাকরণ আসুক, ডাইভার্সিফিকেশন হোক, এবং অন্যান্য নতুন শিল্পও যাতে এই শিল্পের থেকে আসার কথা হচ্ছে যে তৈরি পোশাকের মধ্যে সেই ডাইভার্সিফিকেশনগুলো আসতে শুরু করেছে। আমরা দেখছি যে এখন শুধু ওই আগের মতো টি শার্টই আমরা করি না, এখন আমরা ব্লেজার করছি, হাই এন্ড প্রোডাক্ট করছি, আমরা গার্মেন্টস করছি, বিভিন্ন ধরনের মোর ভ্যালুয়েডেড আইটেম কিন্তু আমরা করছি। এমনকি শুধু এখন কটন বেসড প্রোডাক্ট করছি না, সিনথেটিক আইটেমও করছি, এবং আগে যে ট্র্যাডিশনাল মার্কেটগুলোর পাশাপাশি এখন মোর সেন্সিটিভ মার্কেটগুলোতেও যাচ্ছি, ফ্যাশনেবল আইটেমও আমরা করছি। ফলে এটি একটা ইতিবাচক পরিবর্তন হচ্ছে। গার্মেন্টসের ভিতরেও আমরা ডাইভার্সিফিকেশন আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে যেহেতু অগ্রগতি হচ্ছে ধীরে ধীরে, মানুষের স্বাভাবিকভাবে জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে, পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পাচ্ছে, শ্রমিকরাও কিন্তু এর বাইরে না। অবশ্যই, সুতরাং তাদেরও মজুরি বৃদ্ধির একটা স্বাভাবিক একটা প্রেশার আসবে। সুতরাং সেটি মেটানোর জন্যই একটা ভালো উপায় হচ্ছে উদ্যোক্তারা যে পণ্যটি আজকে যে দামে করছেন, এই শ্রমিককে ব্যবহার করে তিনি যেন আরও বেশি মানের, বেশি উচ্চ মূল্যের পণ্য করতে পারেন, যাতে তিনি তার মুনাফাটি রাখতে পারেন, আবার শ্রমিকদের যে চাহিদা অনুযায়ী যে মজুরি, সেটিও যেন তিনি মেটাতে পারেন। একটি গবেষণায় এই খাতের কর্মীদের যে সামাজিক অবদান, খাতের যেমন অর্থনৈতিক অবদান আছে, ঠিক তেমনি শ্রমিক ভাই বোনেরা তারা তাদের অধিকার সম্পর্কে জানছে, তাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে, তারা ম্যাটারনিটি হেলথ সম্পর্কে জানছে, এবং আর্থিকভাবে যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট আমরা বুঝি, এই কম শিক্ষিত বা মোটামুটি শিক্ষিত এই শ্রমিক গোষ্ঠী ভেতরে থাকার কারণে তাদের এক ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বেড়েছে, তাদের রাইটস অ্যাওয়ারনেস বেড়েছে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন এই কমিউনিটির ভেতরে থেকে? জি, আমি বলেছি যে এটা খুবই সত্য কথা যে এখানে যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করেন, গ্রামে যখন তারা ছিলেন এবং কম পড়াশোনা করেছেন, সেখানে তো এত বেশি সোর্স ছিল না তাদের জানবার মতো, কিন্তু তারা যখন শহরে এসছেন এবং শহরে এসে এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত হচ্ছেন নানাভাবে কিন্তু, এবং এই ইন্ডাস্ট্রি যেহেতু এক্সপোর্ট ওরিয়েন্টেড, বাইরে যাচ্ছে, আমি দেখি যে বেশ কিছু শ্রমিকরা কিন্তু বলতে পারেন যে তারা কোন ব্র্যান্ডের কাজ করছেন এবং এই ব্র্যান্ডটা কোন দেশের, সেটা আমেরিকা নাকি ইউরোপের কোনো দেশে, এগুলো কিন্তু বলতে পারেন। এগুলো যেহেতু এই জীবনের সাথে তো তারা আসলে জড়িয়ে গেছেন, যার জন্য হচ্ছে কি এগুলোর মধ্য দিয়ে তাদের কিন্তু এক ধরনের সচেতনতা গড়ে উঠেছে। যেমন আমরা কৃষকদের সাথে যদি আমরা তুলনা করি, আমরা দেখি যে অনেক বেশি এগিয়ে আছে, কারণ এইখানে তারা যেইভাবে লড়াই পেটাই করছে এখানকার রাষ্ট্রের সাথে, এখানকার মালিক পক্ষ, এখানকার এবং তার শ্রমিক ভাই বোনরা সবাই একসাথে তাদের জীবনকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়ার জন্য, মজুরি বৃদ্ধির জন্য তারা কথা বলছে, তারা ট্রেড ইউনিয়নের জন্য কথা বলছে। এগুলি কিন্তু অন্য সাধারণ ছেলে মেয়েদের চাইতে যখন তারা এই বার্গেনিংগুলি করে, এটার ভেতর দিয়ে কিন্তু তার একটা অধিকার বোধ কিন্তু একটা তৈরি হয়, এবং এই অধিকার বোধ একটা মর্যাদা বোধ। দুটি পক্ষ চলে আসা, এই জায়গা থেকে চলে আসি সিদ্দিকুর রহমান আপনার কাছে। বাংলাদেশের যতগুলো শিল্প খাতকে ঘিরে কোনো অ্যাসোসিয়েশন হয়েছে, সাফল্যের জায়গায় চলে আসে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, পিজিএমএ, যেটির নেতৃত্বে আপনি এখন আছেন। শুধু শিল্প উদ্যোক্তাদের কল্যাণ ছাড়া বৃহত্তর পরিসরে শ্রমিকদের কল্যাণে আর কি কাজ বিজিএমএ করে, সাধারণ মানুষের অবশ্যই জানার একটা আগ্রহ আছে এই বিষয়ে। যেমন ধরেন যে আমরা যে 2013-তে যে লেবার ল অ্যামেন্ডমেন্ট হইল, সেই লয়ে কিন্তু আমরা শ্রমিকদের জন্য বাড়ি ভাড়া আগেও ছিল, বৃদ্ধি হয়েছে। তারপরে আমরা যে তাদের ফুড অ্যালাউন্স ছিল না, সেটা কিন্তু আমরা ইনক্লুড করে দিয়েছি, এবং বোনাস কিন্তু কখনো ম্যান্ডেটরি হয় না কোথাও। প্রফিট করলে আপনি বোনাস দিবেন, কিন্তু সেটাও আমরা
দেখেছি যে না, সারা বছর কাজ করে আমাদের দেশে দুইটাই ঈদ হয়, যেটা আমাদের মূল উৎসব। সেই ঈদে যাতে সবাই বোনাসটা পাইতে পারে, লাভ করুক আর লস করুক, তাকে ম্যান্ডেটরি বোনাস 2 ঈদে 2টা দিতে হবে। এবং শ্রমিকদের কল্যাণে, তাদের ওয়েলফেয়ারের জন্য আমাদের যেমন এফওবির থেকে যে টাকাটা কেটে রাখা হয়, সেটা প্রায় $10 মিলিয়ন বছরে সমপরিমাণ টাকা। আজকের যে গ্রোথ আছে, আজকের যে $28 বিলিয়ন এক্সপোর্ট আছে, সেই অনুযায়ী প্রায় $10 মিলিয়ন হবে। সেই টাকাটা কিন্তু শ্রমিকদের কল্যাণে ব্যবহার হবে। যেমন তাদের বাচ্চাদের লেখাপড়া, বাচ্চাদের স্বাস্থ্য খাতে, যে কোনোভাবে তারা যদি কোনো রকমের সমস্যায় পড়ে, তাহলে তাদের সেই খাতে তাদের জন্য ব্যবহার করা হবে। আর একটা জিনিস বছরে কিন্তু, যেটা আমাদের এখানে একটা ভুল ধারণা আছে যে আমরা বোধহয় বেতন বাড়াই না, 5% ইনক্রিমেন্ট কিন্তু অটোমেটিক্যালি হয়। সেখানে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যারা ভালো ফ্যাক্টরিগুলো আছে, সেখানে 7 থেকে 8% বছরে ইনক্রিমেন্ট হয়। আমাদের দেশে ইনফ্লেশন কিন্তু এখন 5.5 এরকমই। তো সেই জন্য আমি মনে করি যে তাদের জন্য যে কিছু করা হচ্ছে না, তা কিন্তু না। অনেক দূর এগিয়েছি, হ্যাঁ, তবে আরও সামনে অনেক দূর যেতে হবে। উদ্যোক্তা এবং কর্মীদের মাঝখান থেকে একটি ভিন্ন দৃষ্টিতে, তৃতীয় চক্ষুতে গবেষকরা দেখেন, সমস্যার পেছনের সমস্যা দেখে তারা একটা সিদ্ধান্তে যান, সুপারিশ করেন। এই খাতকে এখন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে সন্তুষ্টির জায়গাটা কোথায়? আমরা সবসময় আসলে সিভিল সোসাইটির পক্ষ থেকে যখনই এই ধরনের আলোচনাগুলো করি বা বিশ্লেষণগুলো করি, আমাদের দৃষ্টিভঙ্গিটা থাকে আসলে খাতকে কেন্দ্র করে। সেখানে উদ্যোক্তারা এক পাশে থাকেন, শ্রমিকরা এক পাশে থাকেন, কিন্তু সামগ্রিকভাবে এই খাতের যে সার্বিক কল্যাণ বা অর্থনীতির জন্য তার যে অবদান, সেটিকে মাথায় রেখে আসলে আমরা কাজগুলো করি। এবং সে কারণে আমরা বিভিন্ন সময় যখনই আমাদের কাছে প্রস্তাব এসছে, বিভিন্ন ধরনের বিষয়ে আমাদের মতামত জানতে চাওয়া হয়েছে, সবসময় আমাদের কাছে অগ্রাধিকার থেকেছে যে এই যে সিপিডি থেকে যে সাজেশনটা করা হবে, সেটা সামগ্রিকভাবে আসলে কল্যাণকর হবে কিনা উদ্যোক্তাদের জন্য এমনকি শ্রমিকদের জন্য। সবসময় আমাদের কাছে বিবেচনার বিষয় হচ্ছে যে সিদ্ধান্তটি নেওয়া হোক, সেটি যেন সামগ্রিকভাবে এই সেক্টরের কম্পিটিটিভনেসকে যেন ধরে রাখে, আবার একই সাথে যারা এর সঙ্গে জড়িত তারাও যেন এর মাধ্যমে উপকৃত হন। সূচি শিল্পের স্বপ্ন বর্ণনের সাথে যে লক্ষ লক্ষ শ্রমিক জড়িত, তাদের মধ্যে এমন অনেক সাকসেস স্টোরি আছে, এমন সাফল্যের গল্প আছে, যারা কর্মী ছিল বা শ্রমিক ছিল, সেখান থেকে উদ্যোক্তা হয়েছে। বিশু, আপনার কাছে এই ধরনের কোনো অভিজ্ঞতা বা গল্পের খবর আছে কি? হ্যাঁ, এরকম তো অনেক, সেগুলো আসলে সফলতা আমরা কিভাবে দেখব সেটা একটা হয়তো ভ্যারি করে এক একজনের কাছে এক এক রকম, কিন্তু এরকম ঘটনা অনেক আছে। যেমন ধরুন যে হেল্পার ছিল, হয়তো মেশিনের হেল্পার ছিল, সেখান থেকে সে হয়েছে একজন দক্ষ অপারেটর হয়েছে, কিন্তু অপারেটর থেকে পরবর্তীতে হয়তো সুপারভাইজার হয়েছে, সুপারভাইজার থেকে দেখা গেল পিএম হয়েছে, এর পরবর্তীতে দেখা গেল যে সে নিজেই কয়েকটা মেশিন নিয়ে ইন্ডাস্ট্রি চালাচ্ছে। এরকম কিন্তু অনেকগুলো আছে। আমি গাজীপুরে এরকম দেখেছি, আমি চিটাগাংয়ে দেখেছি, আমি সাভারাশুলিয়াতে দেখেছি, এরকম কিন্তু আছে। পাশাপাশি আমরা দেখেছি যে শ্রমিকরা যে বেতন পান, ডরমেটরি বা কলোনি না থাকার ফলে যেটা হয়েছে, প্রায় 65 to 70% চলে যায় কিন্তু এই বেতনের, এই প্রায় 70% কিন্তু চলে যায় তাদেরকে কিন্তু এই বাড়ি ভাড়া দিতে গিয়ে। তো যার জন্য আমরা বলবো যে যদি তাদের জন্য ডরমিটরি করা হয়, তাহলে কিন্তু বেতনের এই অংশটা কিন্তু সে মানে বেঁচে যাবে। যার জন্য ডরমিটরি করা হবে কিনা? ডরমিটরি করাটা খুব সহজ জিনিস না, কারণ এখানে যেহেতু লক্ষ লক্ষ শ্রমিকের বিষয়। আগের দিনে উনি যে সময়ের উদাহরণ দিয়েছে, তখন কয়টা ইন্ডাস্ট্রি ছিল এবং ওখানে কতজন শ্রমিক ছিল, তখন ডরমিটরি করা সম্ভব ছিল এবং তখন জমি অনেক সহজলভ্য ছিল। এখন কিন্তু জমি একটা আমাদের দেশে সোনার হরিণের মতো। জমির দাম এমন একটা জায়গায় গেছে যে আপনি জমি কিনে এই লক্ষ লক্ষ শ্রমিককে আপনি ডরমিটরি করে দিবেন, এটা হইতে হইলে আরও সময় লাগবে। ডরমিটরি যে কিছু হচ্ছে না তা না, সরকার নিজস্ব উদ্যোগেই কিন্তু আশুলিয়াতে একটা ডরমিটরির ব্যবস্থা করেছেন এবং এইরকম একটা দুইটা ডরমিটরিতে কিচ্ছু হবে না। এত শ্রমিক, এইরকম ডরমিটরি মালিক পক্ষেরও এগিয়ে আসতে হবে, করতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যেমন 40%-এর মতো ডলারের এই ডিভ্যালুয়েশন হয়েছে, টার্কিতে 68% ডিভ্যালুয়েশন হয়েছে, পাকিস্তানে 15% উপরে ডিভ্যালুয়েশন হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে।
সব জায়গায় ভিয়েতনামে ডিভ্যালুয়েশন হয়েছে, সব জায়গায় হয়েছে। আমাদের যেখানে 84 টাকা ছিল সেখান থেকে আজকে 78-79 টাকা হয়েছে। তার মানে আমাদের 7%-এর মতো আপনার এপ্রিসিয়েশন হয়েছে। সবচেয়ে বেস্ট ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশে, এবং বেস্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রিও বাংলাদেশে, বেস্ট নিট ফ্যাক্টরিও বাংলাদেশে, বেস্ট টেক্সটাইলও বাংলাদেশে, বেস্ট ওয়াশিংও বাংলাদেশে, এবং প্রায় 220টার মতো এখনও পাইপলাইনে আছে, এবং 60টা ফ্যাক্টরি কিন্তু অলরেডি অপারেশন আছে। এইসব ফ্যাক্টরিগুলো সাইজেও বড় এবং এখানে কর্মসংস্থানও বেশি হয়, এবং এগুলো যেহেতু গ্রিন সার্টিফিকেশন আছে, ইউনাইটেড নেশন গ্রিন বিল্ডিং সার্টিফিকেট আছে তাদের, সেই জন্য কিন্তু বায়ারদের আকর্ষণও বাড়তেছে। যেমন রিমেডিয়েশন করতেছি আমরা, রিমেডিয়েশনের কাজ প্রায় 71%, আমরা অ্যালায়েন্সেরটা শেষ করেছি, 75% অ্যাকর্ডেরটা শেষ করেছি। ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের আওতায় যে ফ্যাক্টরিগুলো আছে জুন মাসে সেগুলো কাজ শুরু হবে। হইলে আমরা যখন বলতে পারবো যে আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলো সেফ। মার্কেটটাতে যেমনটি সভাপতি বিজিএমএ তিনি বললেন যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল মেলডাউনের পরেও আমরা দেখেছি, আপনারা অর্থনীতিবিদরা বিশ্লেষণে বলেছে যে সেই ধাক্কা বাংলাদেশের খুব একটা লাগেনি, বাংলাদেশ সেই ধাক্কা কাটিয়ে উঠেছে। কিন্তু তারপরেও গত বেশ কয়েক বছর ধরে কেন এই খাতের গ্রোথ হচ্ছে না, নাম্বার ওয়ান। এবং আমরা আজকের এই গ্রোথ না হওয়া জায়গাটা, আপনি একটু আগেই বললেন যে খুব বেশি গ্রোথ এবং আশার জায়গা, এতটা আশা বা নির্ভরতা বেড়েছে যে খুব ভালো না, এর উপর পুরোপুরি নির্ভর করা দরকার, মানে ঠিক হবে না, এর বহুধাকরণ করতে হবে, অন্যান্য খাতের দিকেও নজর দিতে হবে। তো আপনার কমেন্টটা কি হবে যে ফিউচার বা $50 বিলিয়ন ক্রস করার জন্য সমস্ত সংকট কাটিয়ে কি করণীয় আছে ইকোনমিক অ্যাসপেক্টে? প্রথমত হলো যে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে বৈশ্বিক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে ভোক্তা পর্যায়ে চাহিদা এক ধরনের ঘাটতি রয়েছে, এবং যেহেতু মূল দেশগুলোতে জাতীয় আয়ের প্রবৃদ্ধিতে এক ধরনের স্রোতগতি যাচ্ছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বলি, ইউরোপে আমাদের ইউকে দ্বিতীয় বৃহত্তম বাজার সেটিকে বলি, এমনকি উদীয়মান যে বাজারগুলো তাদেরও কিন্তু প্রবৃদ্ধি স্রোত হয়ে গেছে। তার কারণ হলো তারাও কিন্তু উন্নত দেশগুলোর বাজারের উপরে তাদের এক ধরনের নির্ভরশীলতা রয়েছে। সামগ্রিকভাবে বৈশ্বিক পর্যায়ে ভোগ্য পণ্যের চাহিদাতে এক ধরনের স্রোত প্রবৃদ্ধি হচ্ছে সাম্প্রতিক সময়। তার একটা প্রতিক্রিয়া শুধু যে বাংলাদেশে হচ্ছে তা না, অন্যান্য যারা কিন্তু এ ধরনের পণ্য রপ্তানি করছে তাদের উপরও কম বেশি হচ্ছে। হয়তো বাংলাদেশের জন্য প্রতিক্রিয়াটি কোনো ক্ষেত্রে বেশি হচ্ছে, এবং মুদ্রা বিনিময় হারও এই ক্ষেত্রে হয়তো কিছুটা ভূমিকা রাখছে বলে মনে হয়। কিন্তু ভবিষ্যতের দিকে যদি তাকাতে চাই যে এই সমস্ত সমস্যার মধ্য দিয়েও যদি আমাদের এগুতে হয়, তাহলে কিন্তু ওই যে $50 বিলিয়ন যে টার্গেটটি আছে সেটিকে আমার মনে হয় যে গুরুত্ব দেওয়া দরকার রয়েছে। শুধু সময়কালটি মনে হয় আমাদের একটু নতুন করে চিন্তা করতে হবে। সেটি অবশ্যই অবাস্তব মনে হয় কি? আমি আসলে শব্দটিকে ওইভাবে বলতে চাই না। আমার কথা হচ্ছে যে একটি খাতের জন্য $50 বিলিয়ন একটা লক্ষ্য নিয়ে যখন কাজটি শুরু হয়েছিল তখন সকলেই কিন্তু তার প্রশংসা করেছেন যে হ্যাঁ, একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য মাত্রা নিয়ে সকলেই কাজ করতে চায়, এবং একটা লক্ষ্য থাকাটি সকলে ইতিবাচকভাবে নিয়েছেন। সময়কালটি তখনই কিছুটা মনে হচ্ছিল চ্যালেঞ্জিং হবে, আর এখন সেটি মনে হচ্ছে যে 21 সালে হয়তো সেটি সম্ভব হবে না। কিন্তু না হলেও আমি আসলে নিরাশ হওয়ার কিছু নাই, পিছিয়ে যাওয়ারও কিছু। হ্যাঁ, কেননা যে প্রবৃদ্ধি এখন রয়েছে এখন মনে হয় 2%-এর মতো রয়েছে, কিন্তু আমি যদি গড়পড়তাও ধরে নিই যে 6%-এর মতো যদি প্রবৃদ্ধির কাছাকাছি যাওয়ার রাখা সম্ভব হয়, তাহলে 2024 সাল নাগাদ হয়তো এই $50 বিলিয়ন অর্জন করা যাবে। যেভাবে এই লক্ষ্যটি ঘোষণা করা হয়েছিল তার পরবর্তীতে আসলে উদ্যোক্তাদের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আরও কিছুটা প্রোঅ্যাক্টিভিজম হলে ভালো হতো। যেমন যে জিনিসটি বলছিলাম যে $50 বিলিয়ন কি একই ধরনের পণ্য কাঠামো নিয়ে আমরা করব? এখানে কি অন্যান্য পণ্য আসার সুযোগ নেই, বা ওইভাবে কি পণ্যের একটা পরিবর্তন আগামী দিনে আনার সুযোগ নেই? অথবা উদ্যোক্তারা কি তাদের যারা উদ্যোগ নিয়ে প্রস্তাবনাগুলো নিয়ে ইনভেস্টমেন্টের যখন প্রপোজাল নিয়ে আসছেন পারমিশনের জন্য তাদের কাছে, তখন সেখানে কি তারাও কিছুটা গাইড করতে পারেন? কেননা একই পণ্যের জন্য যখন এক্সপ্যানশনের অর্ডারের জন্য তাদের কাছে আসছেন যে ইনভেস্টমেন্ট প্রপোজাল বা নতুন আরেকটা ফ্যাক্টরি করবার জন্য বা লাইন বাড়ানোর জন্য আসছেন, তখন তারাও যদি কিছুটা গাইড করতে পারেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে না, অন্যান্য ধরনের পণ্যে যাবার আমাদের প্রয়োজন রয়েছে বা ওই ধরনের জায়গার সুযোগ রয়েছে, যদিও বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়াটা সম্পূর্ণভাবে উদ্যোক্তার উপরে নির্ভরশীল, তারপরেও তাদেরকে যদি ডিরেকশন দেওয়া যায় যে হ্যাঁ অন্যান্য ক্ষেত্রে আমাদের যাওয়ার সুযোগ রয়েছে, তাহলে সেটি হলেও কিন্তু আমরা কিন্তু যেটি হবে যে আমরা একই রিসোর্স ব্যবহার করে একই শ্রমিকদের ব্যবহার করেও কিন্তু আমরা কিন্তু বেশি মার্জিন হয়তো অর্জন করবার একটা সুযোগ তৈরি হবে, সেটি একটি বলার দিক। দ্বিতীয় যেটি বলার দিক হচ্ছে সেটি হলো যে
আমরা কিন্তু এখন উদ্যোক্তাদের মধ্যেও কিন্তু এক ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এখন গার্মেন্ট সেক্টর কিন্তু ফার্স্ট জেনারেশন উদ্যোক্তাদের হাতে, আর ধীরে ধীরে সেখান থেকে কিন্তু সেকেন্ড জেনারেশন এবং কোনো কোনো ক্ষেত্রে তারপরেও কিন্তু চলে যাচ্ছে। এই নতুন উদ্যোক্তারা কিন্তু আরও নতুন ধরনের কনসেপ্ট নিয়ে আসছে, নতুন ধরনের আইডিয়া নিয়ে আসছে, যেটি এই খাতের জন্য ইতিবাচক দিক। ফলে তাদের এই সমস্ত নতুন আইডিয়াগুলোকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় এবং তাদের থটসগুলোকে কিভাবে এগিয়ে নিয়ে যায় যাতে মোর ভ্যালু অ্যাডেড আইটেম আমাদের এখানে হতে পারে, সেই দিকটি চিন্তা করা দরকার। একটি হলো যে আমাদের সেক্টরের ভিতরে আমরা আপগ্রেডেশন আমরা প্রত্যাশা করি, কিন্তু যে জিনিসটি এখন হচ্ছে যে আমরা ইঞ্জিনিয়ারিং সাইডে বা ইন্ডাস্ট্রিয়াল সাইডে বা প্রোডাক্টের সাইডে যতটা আপগ্রেডেশন আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রত্যাশা হবে যে সোশ্যাল সাইডেও আপগ্রেডেশনগুলো যাতে আগামী দিনে যাতে সমান তালে এগোয়। এতদিন পর্যন্ত আমাদের বৈশ্বিক পর্যায়ে কিন্তু আমাদের কম্পিটিটিভনেসে খুব বড় রকমের আঁচড় কাটেনি, কিন্তু সেটি এই কারণেই কাটেনি যে এলডিসি হিসেবে, স্বল্পোন্নত দেশ হিসেবে সকলেই বাংলাদেশকে সমীহ করেছে, বাংলাদেশকে এক ধরনের উৎসাহ দিয়েছে। কিন্তু আগামীতে বাংলাদেশ আর স্বল্পোন্নত দেশ থাকবে না। বলা হচ্ছে 2024 সাল নাগাদ বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে আসলে বাজার সুবিধা, যেটি ইউরোপে আমাদের বড় বাজার, পেতে হলেও প্রায় 27টি শর্ত মানতে হবে। এই শর্তগুলো শ্রমিক অধিকার সংক্রান্ত, পরিবেশ সংক্রান্ত, পাবলিক প্রকিউরমেন্ট সংক্রান্ত, আইপিআর সংক্রান্ত, গভর্নেন্স সংক্রান্ত, দুর্নীতি সংক্রান্ত, এরকম অনেক ধরনের সংক্রান্ত। তার সাথে সরাসরি কতগুলো রয়েছে যেটি উদ্যোক্তাদের সাথে সম্পর্কিত। সুতরাং আগামী 7-8 বছর, এখন 2017, 2024, এই 7 বছর আমার মনে হয় যে একটা প্রিপারেশনের একটা সময় রয়েছে, উদ্যোক্তাদেরকে অ্যাওয়্যার করবার সময় রয়েছে, যে সময় এই সমস্ত শর্তগুলো মানার জন্য উদ্যোক্তাদেরকে সকলে রেডি করবেন। কাছে যেতে চাই, কারণ যে $50 বিলিয়ন মার্কেট টার্গেট করা হচ্ছে বা উদ্যোক্তারা করছেন, সেটি অর্জন করবে আসলে কর্মী বাহিনী। সেটি করার জন্য, নিজেদের জীবনমানের উন্নয়নের জন্য, শিল্পের বিকাশের জন্য কর্মী বাহিনীর ভূমিকাটা আসলে কি হবে? এই কথাটা আমি আগেও বলার চেষ্টা করেছি যে কর্মী বাহিনী যে ভূমিকা রাখবে, তার যে উৎপাদনশীলতা বাড়বে এবং উৎপাদন করবার জন্য তার যে ইন্সপিরেশন, তার যে অনুপ্রেরণা তৈরি হবে, উৎসাহ জাগবে, সেটার ক্ষেত্রে কিন্তু কতগুলো জিনিস কিন্তু আসলে নিশ্চিত করবার দরকার আছে। যেমন কারখানা লেভেলে আপনি যেমন ধরুন যে বর্তমানে যে মজুরি, এই মজুরিতে কিন্তু শ্রমিকরা আসলে তাদের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে আসলে জীবনযাপন করা। কারণ দেখবেন যে সরকারি পর্যায়ে বেতন বেড়েছে বলে এখন কিন্তু বাজারে বা সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, বাড়ি ভাড়া বেড়েছে, ট্রান্সপোর্ট কস্ট বেড়েছে, সব কিছু হয়েছে। যার জন্য আমরা যদি শ্রমিকদের মজুরি যদি বাড়াই, আমরা শ্রমিকদের জন্য কারখানাগুলোতে যে পরিবেশ, কারখানাগুলোতে আমরা যদি একটা গণতান্ত্রিক মানবিক একটা যদি উৎপাদন সম্পর্ক রাখি, মানে আমি বলছি যে ম্যানেজমেন্ট এবং শ্রমিকরা কোনো সমস্যা হলে ওইরকম গালাগাল না করে তাদেরকে যদি সুন্দর ভাষায় যদি বলে দেওয়া যায় যে তাদের সেখানে কী কী সমস্যা আছে, এই বিষয়গুলো যদি বলা হয়, তাদের নিরাপত্তার দিকগুলো যদি দেখা হয়, যেমন ধরুন যে তাদের বিশুদ্ধ খাবার পানি, সেটার অনেক সময় ব্যবস্থা থাকে না, তাদের ওখানে হসপিটালে মানে অসুস্থ হলে তাদেরকে হসপিটালে চিকিৎসা করার ব্যবস্থা করা, মাতৃকল্যাণ ছুটি। আমাদের নারী শ্রমিকদের অনেকে এখনও পর্যন্ত, সেদিনও একটা পত্রিকায় আমি দেখলাম যে হাইয়েস্ট 20% কারখানায় মাতৃকল্যাণ ছুটি করা নিশ্চিত করা হয়েছে, মানে 80% মতো কারখানায় কিন্তু মাতৃকল্যাণ ছুটি এখনও নিশ্চিত করা হয় না। যার জন্য শ্রমিকদের জন্য এই বিষয়গুলোকে যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমি খুবই আশাবাদী যে শ্রমিকরা যখন বলেন যে তারা বেশ গর্ব নিয়ে আমি বলেন, আমি দেখছি যে আমরা কত বছর আগে কি অবস্থা ছিল গার্মেন্টের, আজকে দেখা যাচ্ছে অনেক বড় বড় অনেক বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিগুলো দাঁড়িয়েছে। এটা তো ভালো হচ্ছে, কারণ দেখা যাচ্ছে যে একটা ছেলে একটা গ্রাম থেকে আসলে বা একটা মেয়ে গ্রাম থেকে আসলে তার অন্যান্য রিলেটিভ যারা আছেন, তার বন্ধু বান্ধব যারা আছেন, তারাও কিন্তু ওই এলাকা থেকে তারাও কিন্তু কাজে এসে যোগ দেন। এবং আমার তো মনে হয় যে এই ইন্ডাস্ট্রি যারা আছেন এখন তরুণদের মধ্যে অনেক তরুণ ছেলে মেয়েরা আসছে কিন্তু ইন্ডাস্ট্রিতে। আমি আবার পার্সোনালি তাদের সাথে কথা বলে আমি দেখি যে তারা একটু রিয়েলাইজ করেন এবং তারা বলেন যে হ্যাঁ আমাদেরও মনে হয় আমরা আসলে চেষ্টা করছি, তো এটা সময় লাগবে। এরকম অবশ্যই সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সভাপতির ছেলেরা এখন ব্যবসা পরিচালনা করছে, সভাপতি প্রত্যক্ষভাবে নাই। আমরা শেষ করতে চাই যে এই উৎপাদন নিশ্চিত করবে আসলে কর্মীরা, সেই কর্মীদের যে না পাওয়া বা অপ্রাপ্তি আছে সেগুলো দূর করে ভবিষ্যতে যে জায়গায় যেতে চান $50 বিলিয়ন, সেটা কিভাবে রিচ করবেন বা করা প্রয়োজন বলে মনে করছেন? শেষ করব আপনার এই ছোট্ট কমেন্টের মধ্য দিয়ে। না, সেটা তো আমাদেরকে ডাইভার্সিফিকেশন করতে হবে প্রোডাক্টের। আমরা ফ্যাক্টরিগুলো আপগ্রেডেশন করতেছি, মেশিনারিজে আপগ্রেডেশন করতে হবে, আমাদের ডিজাইন হাউস করতে হবে। নিজেদের ডিজাইন যদি করে আমরা বায়ারকে দেখাতে পারি তাহলে আমরা একটু বেশি পেতে পারি প্রাইস। এগুলো দিক দিয়ে আমাদেরকে করতে হবে। আর শ্রমিকদের জন্য যেটা বলা হয়েছে, এখন কিন্তু শ্রমিকরা যে বেতন পায়, আমি মিনিমাম ওয়েজের কথাটা বলছি না, কারণ সে তো একদম নতুন লোক, যেটা মিশু প্রতিবার বলল যে গ্রামের থেকে এসে একটা লোক চাকরি পাচ্ছে।
তার উপরে যারা অ্যাকচুয়ালি মেশিনের পিছনে বসেন তারা কিন্তু এখন ইনকাম করে তারা কিন্তু কিছু সেভিংসও করতে পারছেন। এটা আমাদের সার্ভে না, এটা ইউএস এইড এবং ইউকে এইড জয়েন্ট সার্ভে করে কিন্তু তারা বলেছে। এবং পরিবেশের অনেক ডেভেলপড হয়েছে। আরও কিন্তু আমরা আইএলওর সাথে সোশ্যাল ডায়ালগ প্রজেক্ট করছি। আমরা চেষ্টা করে যাচ্ছি যে শ্রমিক এবং মিড লেভেল এবং মালিকপক্ষ যাতে একটা সুন্দর এনভায়রনমেন্টে কাজ করতে পারে। এজন্য আমাদের কোনো রকমের কোনো না করার কোনো ইচ্ছা কারো আছে বলে আমার মনে হয় না। কারণ এটা ব্যবসাটা আমাদের ব্যবসাটাকে যদি টিকিয়ে রাখতে হয় এবং সামনের দিকে যেতে হয় তাহলে আমাদেরকে এগুলো নিজেদের উদ্যোগেই করতে হবে এবং সেটা আমরা অনেক ভালো করে উপলব্ধি করি। এখন সর্বোপরি ব্যবসাটা বাংলাদেশের, যার কারণে রাষ্ট্রীয় শিল্প। তো শ্রমিক এবং উদ্যোক্তাদের সুসম্পর্ক, পাশাপাশি সঠিক অর্থনৈতিক নির্দেশনা এগিয়ে যাক বাংলাদেশের গর্বের খাত পোশাক খাত। আজ এ পর্যন্ত আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এই আলোচনায় প্রাণবন্ত অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের পোশাক খাতের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে ঘিরে। গর্বের এই খাত অটুট থাক, বদলে যাক বাংলাদেশের অর্থনীতির চেহারা। সবার জন্য শুভকামনা, সবাই ভীষণ ভালো থাকবেন।